দুইটা সেকশনে মেবি আছে তাই না? F1 এর কারা কারা আছেন আপনারা? ওকে 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 আর রেস সেন্ড করতে হবে না। F2 কারা আছেন আপনারা? জাস্ট F2। ওকে ঠিক আছে। ওকে হ্যান্ডস ডাউন হ্যান্ডস ডাউন। Let me share my screen. আচ্ছা আপনাদের প্রজেক্ট প্রপোজাল সাবমিশনের লাস্ট ডেট আজকে কাইন্ডলি আপনারা সবাই প্রজেক্ট প্রপোজাল সাবমিট করে দিবেন। যদি কেউ লেট সাবমিট করেন তাহলে আসলে লেট কাউন্টই হবে, মার্কস ওইভাবেই পাবেন আপনারা। তো কাইন্ডলি কেউ লেট করবেন না, যেহেতু আপনাদের প্রজেক্ট অলরেডি ডিসাইড করা হয়ে গেছে। আমি অলরেডি ম্যাক্সিমাম আপনাদের মেবি F1 এর সাথে অলরেডি বসছি আমি। তো F1 এর প্রজেক্ট ম্যাক্সিমামই আসলে ক্লিয়ার। তো ওরা আসলে আই থিঙ্ক আমি এক্সপেক্ট করবো যে ওরা আজকের মধ্যে প্রজেক্ট প্রপোজাল সাবমিট করে দিবে। তো F2 গুলো আমি যদি টাইম পাই আজকের মধ্যে আরেকবার দেখবো F2 কারা কি প্রজেক্ট সাবমিট করছে। বাট আমি অলরেডি সিলেক্ট করে দিছি F2 যারা প্রজেক্ট সাবমিট করছেন আপনারা। তো কাইন্ডলি আপনারা আজকের মধ্যে প্রজেক্টগুলো সাবমিট করে ফেলবেন। আর আমি অলরেডি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করছি আপনাদের জন্য, এসআরএস এর জন্য। তো বিফোর কোডিং যারা কোডিং শুরু করার ইচ্ছা আছে করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি আসলে এনকারেজ করবো যে আপনারা আপাতত এসআরএসটাকে কমপ্লিট করে ফেলেন। আপনাদের ডাটাবেসটা খুবই ইম্পর্টেন্ট, ওটাকে ক্লিয়ার করে ফেলেন। দেন ইউজ কেস ডায়াগ্রামটা আপনারা বানাই ফেলেন, ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো ডিফাইন করেন, স্কোপটাকে ডিফাইন করেন আর কি। দেন পাশাপাশি দেখবেন আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি বিএলসিতে, যেটা হচ্ছে যে আমি যেহেতু গিটহাবের ক্লাস আপনাদের থেকে নেওয়া হয়েছে, আপনারা জানেন যে প্রত্যেকটা টিম থেকে যে কোনো একজন রেসপন্সিবিলিটি নিয়ে ফার্স্ট অফ অল একটা গিটহাব রিপোজিটরি ক্রিয়েট করবেন। গিটহাব রিপোজিটরি ক্রিয়েট করে আপনার টিম মেম্বার যারা আছে ওদের কোলাবোরেটর হিসেবে অ্যাড করবেন ওই গিটহাব রিপোজিটরিতে। আর যদি আপনার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আলাদা করে করেন তাহলে দুটা সেপারেট রিপোজিটরি ক্রিয়েট করবেন। যদি একটার মধ্যে করতে চান একটার মধ্যে করতে পারেন। করে আমি একটা গুগল শিটের লিঙ্ক দিয়ে দিছি, ওইখানে আপনার টিমের ইনফরমেশন, আপনার টিম মেম্বার ইনফরমেশন এবং প্রত্যেকটা টিম মেম্বারদের আলাদা আলাদা গিটহাব ইউজার নেম ওইখানে আপনারা বসাবেন। পাশাপাশি রিপোজিটরি লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন আর কি। আর একটা জিনিস, আপনারা যদি প্রাইভেট রিপোজিটরি কেউ ক্রিয়েট করেন তাহলে ডেফিনেটলি আমাকে কোলাবোরেটর হিসেবে অ্যাড করবেন আপনার রিপোজিটরি, আদারওয়াইজ আমি আপনার রিপোজিটরি অ্যাক্সেস করতে পারবো না। ইজ ইট ক্লিয়ার? আমার ইনস্ট্রাকশন কি ক্লিয়ার আপনাদের কাছে? হ্যালো। জি স্যার। ওকে থ্যাংক ইউ। আচ্ছা আপনারা এসআরএস লিখার আগে আমি আপাতত এসআরএসটা আমি একটু ব্রিফ করতে চাচ্ছি আপনাদের কাছে, যাতে এসআরএসটা লিখতে আপনার একটু ইজি হয়। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। যেমন ধরেন এটা আসলে মানে খুব রিয়েল ওয়ার্ল্ডে খুবই ফ্রিকোয়েন্ট হয়ে থাকে। দেখা যায় যে কিছু ডেভেলপার বা কিছু টিম মেম্বার মিলে কোনো একটা প্রজেক্ট ডেভেলপ করতেছে, ডেভেলপ করার আগে ডেফিনেটলি ওরা রিকোয়ারমেন্ট কালেক্ট করে। রিকোয়ারমেন্ট কাদের কাছ থেকে কালেক্ট করতেছে? ক্লায়েন্ট থেকে কালেক্ট করতেছে। তো ক্লায়েন্ট সামহাউ কিছু রিকোয়ারমেন্ট দিছে, ডেভেলপাররা বা কোনো ইন্ডাস্ট্রি কি করে ক্লায়েন্ট থেকে রিকোয়ারমেন্ট নিয়ে আসে। রিকোয়ারমেন্ট নিয়ে আসার পর ৩ মাস ৬ মাস বা ১ বছর ধরে একটা প্রোডাক্ট ডেভেলপ করলো, ডেভেলপ করে ওরা ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করতে গেলো বা ডেলিভার করতে গেলো আর কি। ক্লায়েন্ট প্রজেক্ট দেখে বলতেছে বা প্রোডাক্ট দেখে বলতেছে না, আমার তো যেরকম রিকোয়ারমেন্ট চাইছিলাম বা আমার প্রোডাক্টের যে ফিচারগুলো চাইছিলাম ওই ফিচারগুলো এখানে নেই, আমি চাইছি এক ধরনের, তুমি ডেভেলপ করছো অন্যরকম। তো আমি যদি এখন দুইটা ওয়ে থেকে চিন্তা করি বা বোথ সাইড থেকে আমরা চিন্তা করি, তাহলে আসলে আমার মানে কাকে রং বলা উচিত? আপনারা কেউ বলতে পারবেন যে এটা কি ডেভেলপারদের দোষ নাকি এটা ক্লায়েন্টের দোষ? কার দোষ? কোন একটা প্রোডাক্ট আপনি ডেলিভারি করতে গেছেন বা দিতেছে, ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করতেছে না, এটা কার দোষ? স্যার আমাকে কেউ বলতে পারবেন যেটা কার দোষ হইতে পারে? আপনি যেটাই চিন্তা করেন, কোনো সমস্যা নেই। স্যার ডেভেলপারদের, কারণ তারা ঠিকভাবে রিকোয়ারমেন্ট গুলো সেট করে। আচ্ছা স্যার যদি আমি এভাবে বলি যে আসলে দোষ কারো নেই, মানে বোথ সাইডে আসলে ওদের জায়গা থেকে রাইট। ডেভেলপাররা কেন রাইট বলছে? ডেভেলপার আসলে যে রিকোয়ারমেন্ট পাইছে ওই রিকোয়ারমেন্টের উপর কাজ করছে, হয়তো ওদের কাছে ওই রিকোয়ারমেন্টটা ক্লিয়ার ছিল না, ওরা ওটা ক্লিয়ার করে নেই। এটা ওদের একটা মানে ল্যাকিং হইতে পারে যে ওরা রিকোয়ারমেন্ট ক্লিয়ার করে নেয় না। বাট ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট অলওয়েজ রাইট, কারণ ক্লায়েন্টের যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল ওই আন্ডারস্ট্যান্ডিংটাই আপনাকে এক্সপ্লেন করে বলছে। হয়তো তো টেক্সেবি না, বাট ও যতটুকু ওর এক্সপ্লেনেবল ক্যালিবার আছে বা যতটুকু এক্সপ্লেন করা পসিবল ওর জন্য আপনাকে ওটুকু এক্সপ্লেন করে আপনাকে এক্সপ্লেন করছে। বাট সামহাউ আপনি পুরোটা হয়তো ক্যাচ করতে পারেন না। বাট ওই যতটুকু মিনিমাল আন্ডারস্ট্যান্ডিং আপনার মধ্যে হয়েছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, ওটার উপর বেস করে পজিটিভ ডেভেলপ করে ফেলছেন। তো আমি কোনো সাইডে আসলে মানে রং বলতেছি না, আমি দুই সাইডটাকে রাইট বলতেছি। বাট প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে যে
ওরা সার্টেন মানে ওরা কাইন্ড অফ কোন একটা ইউনিফাইড কোন একটা ফ্লোরে আসে না, কোন একটা ইউনিফাইড কোন একটা সেন্ট্রালাইজ কোন একটা এগ্রিমেন্টের মধ্যে আসে না, যেখানের মধ্যে ওরা দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা বোথ সাইডে আন্ডারস্ট্যান্ডিংটা ওরা ভ্যালিডেট করে নেবে। এটাকে আমরা বলি যে এই যে কন্ট্রাক্ট, এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর একটা ফ্লোর, সাপোজ কোন একটা ইউনিফাইড প্লেসে বা কোন একটা ইউনিফাইড ফ্লোর ওরা আন্ডারস্ট্যান্ডিং গুলো ওরা ভ্যালিডেট করে নেয়, যার কারণে ডেভেলপারদের কাছে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে, ক্লায়েন্টের কাছে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে। তো এই যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা আসলে ফুলফিল করার জন্য আসলে আমাদের এসআরএস প্রয়োজন পড়ে, এবং এটা ইন্ডাস্ট্রিতে খুব ফ্রিকুয়েন্টলি ম্যানেজ করা হয় আর কি। এটা প্র্যাকটিস করে ম্যাক্সিমাম যারা ভালো ভালো বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো চলে, এটা কিন্তু খুব ভালোভাবে স্মার্টলি এই জিনিসগুলো হ্যান্ডেল করে আর কি। তো আপনি এসআরএসটাকে কাইন্ড অফ একটা মানে কন্ট্রাক্ট অফ আন্ডারস্ট্যান্ডিং বলতে পারেন, মানে আন্ডারস্ট্যান্ডিং একটা কন্ট্রাক্ট বলতে পারেন বিটুইন কাদের, ক্লায়েন্ট এন্ড যারা হচ্ছে প্রজেক্ট হ্যান্ড ওভার বা প্রজেক্ট ডেভেলপ করবে আর কি, ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বলতে পারেন। তো এই কন্ট্রাক্টের মাধ্যমে কি হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা ডেভেলপ করতে চাচ্ছেন, ওটার যে রিকোয়ারমেন্ট বা ওটার রিলেটেড যে আন্ডারস্ট্যান্ডিং গুলো আছে, ওটা আপনি ক্লায়েন্টের কাছ থেকে ভ্যালিডেট করে নিচ্ছেন। ক্লায়েন্ট যখন ভ্যালিডেট করে দিছে যে হ্যাঁ আমি এই ফিচারগুলো চাইতেছি এক্স্যাক্টলি এবং এই রিকোয়ারমেন্টগুলো আমি চাইতেছি, তখন আপনি ইজিলি আসলে কাজগুলো শুরু করতে পারবেন, আপনার কোনো বেগুনেস থাকতেছে না আপনার মধ্যে। তো এই কোর্সে আপনাদের সাথে এই আন্ডারস্ট্যান্ডিংটা কাদের মধ্যে হবে, এই যে এখন এসএলএস আপনি বানাচ্ছেন, এই আন্ডারস্ট্যান্ডিং এই যে একটা এসএলএস বিল্ড করতেছেন, এটাও তো আপনার কন্ট্রাক্ট ক্রিয়েট করতেছেন। এই কন্ট্রাক্টটা কাদের মধ্যে হচ্ছে? এই কন্ট্রাক্টটা হচ্ছে আপনাদের টিম মেম্বারদের মধ্যে। আপনারা 2 জন আছেন, 3 জন, 4 জন আছেন টিমে। তো আপনারা 3 জন যদি থাকেন, একটা এসএলএস এর থ্রুতে আমি চিন্তা করে নিব যে আমি ভাববো যখন এসএলএসটা আমাকে প্রেজেন্ট করবেন, আমি ধরে নিব যে আপনার 3 জনের আন্ডারস্ট্যান্ডিং আসলে এখানে আছে। আপনারা 3 জন যেটা চিন্তা করতেছেন ইউনিফাইড ওয়েতে, 3 জন সাম কাইন্ড অফ কোন একটা স্টেজে গিয়ে আপনারা এগ্রি করছেন যে হ্যাঁ আমার এই ফিচারগুলো লাগবে, এই রিকোয়ারমেন্টগুলো লাগবে, আমার ডাটাবেসটা এরকম হবে। ওই আন্ডারস্ট্যান্ডিংটা আপনি এসআরএস এ মেনশন করতেছেন। এসআরএস এ যদি কোনো কিছু না থাকে, আমি ধরে নেব যে একটা প্রোডাক্ট এক্সিস্ট করে না। কোনো একটা ফিচার যেটা প্রোডাক্ট আছে এসআরএস এ নেই, তাহলে আমি ধরবো যে ওটা আসলে প্রোডাক্টের কোনো ফিচার না। যে ফিচারগুলো আপনার এসআরএস থাকবে ওইগুলো আপনার প্রোডাক্টে থাকবে, মানে এসআরএসটাকে আসলে রিফ্লেক্ট করবে আপনার প্রোডাক্ট। বুঝতে পারছেন আমার কথাটা? তো এসআরএসটা কাইন্ড অফ আপনারা মানে কন্ট্রাক্ট অফ আন্ডারস্ট্যান্ডিং ধরে নিতে পারেন নাকি। তো এখানে এই যে আন্ডারস্ট্যান্ডিং যে কন্ট্রাক্ট করতেছেন, এটা দুইটা পার্টির ভিতরে হবে। একটা হচ্ছে আপনার টিম মেম্বারদের মধ্যে, একটা হচ্ছে আপনাদের সাথে আমার, মানে আপনার টিম এজ আমি সুপারভাইজার সাথে আমার সাথে একটা কন্ট্রাক্ট হচ্ছে। কন্ট্রাক্ট কি? আপনারা যখন প্রজেক্ট রিপোর্ট জমা দিবেন, তারপর হচ্ছে এসআরএস আমাকে সাবমিট করবেন, আমি এসআরএস প্রজেক্ট রিপোর্ট নিয়ে আপনার ফাইনাল প্রজেক্ট আমি আসলে ইভ্যালুয়েট করবো যে আপনি কতটুকু কাজ কমপ্লিট করতে পারছেন, যে রিকোয়ারমেন্টগুলো আপনি মেনশন করছেন এসআরএস এ ওইগুলো আসলে আপনারা ফুলফিল করতে পারছেন কিনা, যে পারপাসটা আপনি মেনশন করছেন, যে পারপাসটা সার্ভ করার কথা এই প্রোডাক্টটা, ওটা আসলে আপনার প্রোডাক্ট আপনার সফটওয়্যারটা দিতে পারতেছে কিনা, ডেলিভার করতে পারতেছে কিনা। কোনো একটা ফিচার যেটা আপনি এসআরএস মেনশন করেন না, ওটা যদি আপনি বলেন যে হ্যাঁ আমি এই এক্সট্রা ফিচারটা করছি, ওটা আমার কাছে আসলে কোনো ভ্যালু এড করবে না। কারণ আমার কাছে ভ্যালু এড করবে যে আপনি ক্লায়েন্টের জন্য যেটা বিল করছেন ওটা মাস্ট বি ক্লায়েন্টের কাছ থেকে ভ্যালিডেট হয়ে নিতে হবে। তো আপনি এসআরএসটা আমার কাছ থেকে ভ্যালিডেট করে নিয়েছেন যে হ্যাঁ এই প্রজেক্টটা করার জন্য এই রিকোয়ারমেন্টগুলো থাকা জরুরি, আমি ভ্যালিডেট করে দিলাম। তো ওই রিকোয়ারমেন্টগুলো যদি থাকে তাহলে প্রোডাক্ট ওকে, ওটা নিয়ে আর কোনো ঝামেলা নেই। এটা হচ্ছে এসআরএস এর কনসেপ্ট আর কি, যে এসআরএসটা আসলে কেন প্রয়োজন, এটা আমরা কেন মেনটেন করি। এখানে দেখবেন অনেকগুলো সেকশন আছে, ইন্ট্রোডাকশন সেকশন আছে, ডিজাইন ইমপ্লিমেন্টেশন কনস্ট্রেন্ট আছে, ইউজার ক্লাসেস আছে, তারপর হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট নোট করা লাগবে, নট ফাংশনাল রিকোয়ারমেন্ট করা লাগবে, তারপর হচ্ছে আপনার সিস্টেম ডিজাইনের জন্য কিছু ডায়াগ্রাম মেনশন করা লাগবে এখানে। তারপর দেন টিম মেম্বার একটা রেসপন্সিবিলিটি মেনটেন আমরা দিতে লাগবে। খুব মিনিমাল জিনিসপত্র আমরা একসাথে বেশি রাখিনি। তো ইন্ট্রোডাকশনের মধ্যে 3টা সেকশন আছে, একটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, পারপাস আর স্কোপ। আচ্ছা, প্রবলেম স্টেটমেন্ট বলতে কি, মানে প্রবলেম স্টেটমেন্ট আসলে কি বলি, ধরেন আপনাকে কেউ এসে বললো যে আমার একটা জাস্ট হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম দরকার, জাস্ট একটা সিঙ্গেল স্টেটমেন্ট বলছে। ও ও জাস্ট ওর নিডটা বলছে, এখানে ওর কোনো প্রবলেম স্টেটমেন্ট ও বলে না, বলছে কি আমার একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম দরকার। এখন এই যে একটা স্টেটমেন্ট ওকে বলে, এখানে আপনি 3টা কোয়েশ্চেন করেন যে কাদের দরকার, কেন দরকার এবং কিভাবে দরকার। 3টা কোয়েশ্চেন, 3টা কোয়েশ্চেন করলে দেখবেন যে স্টেটমেন্ট আপনি কোনো আনসার পাচ্ছেন না, কারণ এটা কোনো প্রবলেম স্টেটমেন্ট না। কিন্তু দেখেন এখানে একটা এক্সাম্পল এড করা আছে যে একটা হসপিটাল সিস্টেম আছে যেখানে হচ্ছে যে নার্সরা কি করে 4 ঘন্টা ইন্টারভাল পর পর আমাদের পেশেন্টের যে ভাইটাল অর্গানগুলো আছে ওগুলো আসলে স্যাম্পল নিয়ে থাকে আর কি। তো এটা একটা প্রবলেম, কারণ প্রবলেম কি বলতেছে যে 4 ঘন্টা একটা ইন্টারভাল থাকতে সেটা ডিলে রেসপন্স হতে পারে, যে বাট এই 4 ঘন্টা পর যে একটা ভাইটাল অর্গান আমি রেসপন্স নিচ্ছি, হতে পারে যে কোনো একটা এমার্জেন্সি আছে 4 ঘন্টার মধ্যে, পেশেন্টের ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে গেছে। তোমরা কি এটা পুরোটা আসলে ম্যানুয়ালের উপর ডিপেন্ডেন্ট, মানে ম্যানুয়াল নার্স কখন আসবে তখন আমি স্যাম্পল নিতে হচ্ছে, মানে অর্গানগুলো স্যাম্পল নিতে হচ্ছে, আদারওয়াইজ আমি পাচ্ছি না, কোনো মনিটরিং সিস্টেম এখানে নাই। এটা একটা প্রবলেম স্টেটমেন্ট। তো এই প্রবলেম যখন পড়লাম, যে যখন আমাকে বলবে, তখন আমি এখানে 3টা কোয়েশ্চেন করতেছি, কাদের দরকার, আমি বুঝতেছি হসপিটাল দরকার। ইয়েস ইয়েস স্যার একটু আস্তে গেলে ভালো হয় স্যার, একটু ফাস্ট হয়ে যাচ্ছে স্যার। ওকে ওকে শিওর, থ্যাংক ইউ আমি বলছি। দেখেন ধরেন একটা হসপিটাল বা কোনো একটা ক্লায়েন্ট আপনাকে এসে বললো যে আমার একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম দরকার, আপনি সেটা সিঙ্গেল স্টেটমেন্ট আমাকে বলছেন।
তো এখানে যদি স্যার আমি ৩ টা কোয়েশ্চেন করি ওদেরকে যে কাদের দরকার, কেন দরকার এবং কিভাবে দরকার, মানে কেন প্রয়োজন আরকি। ৩ টা কোয়েশ্চেন যখন আপনি করতেছেন, এটা ৩ টা কোয়েশ্চেন আপনি আনসার পাচ্ছেন না। কারণ ও সিম্পল কোনো প্রবলেম স্টেটমেন্ট আপনাকে বলেনি। ও আপনাকে একটা সলিউশনের কথা বলতেছে বা একটা স্টেটমেন্ট বলে যেটা সলিউশন, ইটসেলফ একটা সলিউশন। তো আপনারা যখন প্রোডাক্ট বিল্ড করবেন, ওটার আগে প্রবলেম বুঝতে হবে। প্রবলেম যদি না বুঝেন, ওটার পারপাস আপনারা ডিফাইন করতে পারবেন না, ওটার স্কোপ আপনারা ডিফাইন করতে পারবেন না। তো এই ৩ টা জিনিস কিন্তু একটা একটার সাথে লিঙ্ক আপ। বাট আপনাকে যদি কেউ এসে বলে যে আমার একটা হসপিটাল আছে যেখানে ম্যানুয়ালি নার্সরা কি করে ৪ ঘন্টা পর পর ভাইটাল অর্গানগুলো স্যাম্পল নিয়ে থাকে, এটা একটা ইস্যু। তো কিন্তু দেখা যায় যে ৪ ঘন্টা পর পর নিচ্ছে, এটা হিউজ একটা ইন্টারভ্যাল আছে 4 আওয়ার্স এর মধ্যে আসলে হইতে পারে যে কোনো একটা এমার্জেন্সি চলে আসছে বা কোনো একটা ক্রিটিক্যাল ইস্যু চলে আসছে। বাট ওই ৪ ঘন্টা আগে আমি কিন্তু ওই পেশেন্টকে আসলে আমি কোনো সার্ভিস দিতে পারতেছি না, এটা একটা ইস্যু। তো এটা যখন করবে তখন আপনি চিন্তা করতেছেন হ্যাঁ এখানে আসলে এটা একটা সলিউশন প্রয়োজন। ও আপনাকে প্রোগ্রেস টিমে দিল, তো আপনি সলিউশন কি বলবেন, সলিউশন কাজের দরকার যে মানে হসপিটাল যারা মেনটেন করে বা নার্স ওদের দরকার, ডক্টরদের দরকার। দেন আপনি বলছেন কেন দরকার, কারণ এখানে একটা ডিলে হচ্ছে, মানে ৪ ঘন্টা একটা ইন্টারভিউ আছে, এটা ম্যানুয়ালি নেওয়াটা আসলে টাফ। তো আমার একটা কাইন্ড অফ অটোমেটেড সিস্টেম দরকার, মনিটরিং সিস্টেম দরকার, যেটা ম্যানুয়ালি কোনো উপর ডিপেন্ডেন্ট থাকবে না, ইন্টারভেলটা কমে নিয়ে আসবে। তার মানে কি এই যে প্রবলেম স্টেটমেন্টটা আপনি কোয়েশ্চেন করে একটা আনসার পাচ্ছেন, একটা সলিউশন পাচ্ছেন। তো আপনার প্রবলেম স্টেটমেন্টটা এরকম ডিফাইন হতে হবে যে প্রবলেম স্টেটমেন্টে আপনি কোনো সলিউশন মেনশন করবেন না, আপনি প্রবলেমটা মেনশন করবেন। যে প্রজেক্ট আইডিয়া আপনি আমাকে দিয়েছেন, এই প্রজেক্ট আইডিয়াটা আপনি কেন দিলেন, এই প্রবলেমগুলো কারা ফেস করতেছে, ওই প্রবলেমটা আমার বোঝা দরকার। আদারওয়াইজ আমি এটাকে আসলে কেউ কোনো প্রবলেম ফেস করতেছে না, আপনি ইটসেলফ জাস্ট আননেসেসারি একটা প্রোডাক্ট বিল্ড করলেন, ওটা তাহলে কেউ ইউজ করবেন। প্রোডাক্ট আপনার কখন ইউজ করবেন, যখন ওই প্রোডাক্টটা আসলে নেসেসিটি থাকবে কোনো একটা আমার রিয়েল লাইফে আর কি। তো রিয়েল লাইফে যদি ওটা নেসেসিটি কখন থাকবে, যদি ওই ওই প্রবলেমটা যদি কেউ ফেস করে আর কি। তো আপনার প্রবলেম স্টেটমেন্ট একটু ডিফাইন করতে হবে পারপাস। এই যে প্রবলেম স্টেটমেন্ট আপনি ডিফাইন করলেন, যে প্রবলেমগুলো আপনি মেনশন করলেন এখানে, এই প্রবলেমগুলো সলিউশনের জন্য আপনি কি পারপাস সার্ভ করতেছেন, কি পারপাস দিবেন আপনার। যেমন ধরুন ওইখানে কি বলতেছে, টু প্রোভাইড রিয়েল টাইম মনিটরিং অফ হার্ট রেট এন্ড অক্সিজেন লেভেল, মানে সামথিং যে আমি রিয়েল টাইম একটা মনিটরিং সিস্টেম থাকবে যেটা দিয়ে ভাইটাল অর্গানসগুলো আমি স্যাম্পল, সিম্পল খুবই সিম্পল, যে আমি পারপাস খুব সিম্পল পারপাস আমি একটা মনিটরিং সিস্টেম ডেভেলপ করবো, যেটা হচ্ছে যে রিয়েল টাইম আমার হচ্ছে ভাইটাল অর্গানগুলোর স্যাম্পল নিবে আর কি। এটা একটা সিম্পল পারপাস। থার্ড হচ্ছে স্কোপ স্যার, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনাদের এটা একটু মানে কেয়ারফুলি আপনাদের একটু ডিফাইন করা লাগবে। যেমন ধরেন যেহেতু আপনাদের টাইমটা খুবই লিমিটেড, আপনারা আসলে সবগুলো ফাংশনে কোনো ফুল যে আইডিয়াটা আমাকে প্রেজেন্ট করছেন ওই আইডিয়াটা যে ফুললি বিল্ড করতে পারবেন বিষয়টা এরকমও না। বাট যতটুকু মিনিমাল করলে, মানে যতটুকু করলে, যতটুকু ফাংশনাল রিকোয়ারমেন্ট রাখলে আপনার পারপাসটা সার্ভ হবে, ওটুকু চার্জ আমাকে মেনশন করবে এখানে স্কোপে। এমন কিছু স্কোপে রাখবেন না যেটার কারণে আপনার ফাংশনাল রিকোয়ারমেন্ট অনেক বেশি হয়ে যায়। এমন কিছু এমন রাখবেন না যেটা আপনার ফিজিবল না, যেটা আপনি বিল করতে পারবেন না। তখন দেখা যাবে স্যার আপনি লাস্ট গিয়ে আটকে যাবেন। কারণ আমি আপনার এসআরএস নিয়ে বসবো, আপনার যখন প্রেজেন্টেশন দিবেন লাস্ট প্রজেক্টে যখন সাবমিশন করবেন, প্রজেক্ট আমাকে দেখাবেন ফাংশনাল করে, তখন কিন্তু আমি আপনার এসআরএসটা নিয়ে বসবো যে আপনি আমার সাথে যে কন্ট্রাক্টটা করছেন ওই কন্ট্রাক্টটা আপনি ফুলফিল করতে পারছেন কিনা। আপনি যদি স্কোপের বাইরে জিনিসপত্র রাখেন তাহলে আমি বলবো যে না আপনার প্রোডাক্টটা কেমন করতে পারবো, আপনার প্রোডাক্ট যেটা হওয়ার কথা, যে পারপাস সার্ভ করার কথা আপনি সার্ভ করতে পারতেছেন না। তো এটার আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়াবে, যে আপনি বুঝবেন যে কিভাবে বাজেট করা লাগে, কিভাবে কস্ট এস্টিমেশন করা লাগে, কিভাবে টাইমের মধ্যে আসলে আমি এস্টিমেট করতেছি যে এই টাইমের মধ্যে আমি ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো দিতে পারবো। তো স্কোপ বলতে আমরা আসলে বুঝি যে ক্লায়েন্টকে নো বলা, মানে স্কোপ বলতে আসলে আমরা ছোট করে নেড়ে করে ফেলে আর কি। তো আমরা ক্লায়েন্ট আমরা ইন্ডাস্ট্রিতে বাইরে বলি যে স্কোপ বলতে আসলে নো বলা। ক্লায়েন্ট কোনো একটা এমন একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট নিয়ে সেটার জন্য টাইম লাগবে, আমি ডিরেক্ট নো বলতেছি যে না এটা আমার এটা পসিবল না টাইমের ভিতরে। তো আর স্কোপটা আরেকটা কি জন্য ইম্পর্টেন্ট, আপনারা ডেফিনেটলি আপনাদের এই যে ফাইনাল ইয়ার আসেন, আপনারা ডেফিনেটলি অনেকগুলো প্রজেক্ট করে আসেন আপনারা ডেফিনেটলি। বাট ম্যাক্সিমাম প্রজেক্ট যেটা আপনার ফিল করে থাকে, ওই প্রজেক্টগুলো ফিল করার একটা ম্যান্ডেটরি রিজন হচ্ছে যে আপনারা টু মেনি ফিচার্স রেখে দেন, মানে এমন এমন ফিচার রেখে দেন যে মানে এমবিশিয়াস অনেকগুলো ফিচার রেখে দেন যেগুলো আপনারা হয়তো ফিজিবল ইমপ্লিমেন্ট করতে পারবেন না। বাট আপনারা জাস্ট সুন্দর বা আপনাদের এমবিশিয়াস ওই যে নেচারের কনভার্ট করে দিয়ে দেন, কিন্তু আলটিমেটলি ডেলিভার করতে পারেন না। ওরকম আমার কোনো কিছু দরকার নেই, আপনি যেটুকু পারবেন যতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবেন। ইয়েস ইয়েস বলেন, কেউ হাত তুলছিলেন? ক্রেডিট হয়ে আসতেছে, আমার কথা কি বোঝা যাচ্ছে এখন? হ্যাঁ, আমার কথা কি এখন বোঝা যাচ্ছে ক্লিয়ার? ওকে, আমাকে বলতে হবে। থ্যাংক ইউ আমাকে ইনফর্ম করার জন্য। ওকে,
এটা হচ্ছে কথা যে আপনারা কাইন্ডলি একটু স্কোপটা ভালো মতো ডিফাইন করবেন যে কতটুকু আপনারা ডেভেলপ করতে পারবেন, কতটুকু ফিজিবল টাইমের ভিতর আপনারা আমাকে ডেলিভার করতে পারবেন, কেউ স্কোপটা একটু কাইন্ডলি মেনশন করবেন এখানে। ও শিট, আমার ক্লাসটা কি কেউ রেকর্ড করতেছেন আপনারা? কে করতেছেন? তানবীর? ওকে, তাহলে ক্লাস রেকর্ডের ভিডিওটা কেন একটু দিয়ে দিন তাইলে, রেকর্ড করুন তাহলে। আচ্ছা, তারপর হচ্ছে যে আপনাদের ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন কনস্ট্যান্টস আছে আপনার এখানে। ডিজাইন ইমপ্লিমেন্টেশন কনস্ট্যান্ট এটা চাইলে আপনারা কাইন্ডলি একটু সবার লাস্টেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এটার মধ্যে কোনো বাউন্ডারি নেই। আর ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন কনস্ট্যান্ট মধ্যে আপনি কি করবেন যে ডেফিনেটলি আপনার টিম মেম্বাররা বসবেন, বসে আপনারা ডিসাইড করবেন যে আপনারা কোন স্টেকে কাজ করতে চাচ্ছেন। আপনারা কি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কি সেপারেট করবেন, নাকি সিম্পল একটা ফ্রেমওয়ার্ক দিয়ে ফ্রন্ট এন্ড ব্যাক ওই ফ্রেমওয়ার্কের মধ্যে করে ফেলবেন। এটা হতে পারে যে আপনারা ফ্রন্ট এন্ড আলাদা, ব্যাক এন্ডের জন্য আপনারা রেস্ট এপিআই করতেছেন, করেন, কোনো সমস্যা নেই, এভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন। আরটা হতে পারে যে ডাটাবেস যদি আপনারা আলাদা রাখতে চান রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর ডাটাবেস কি ইউজ করবেন, যে মাইস্কুল ইউজ করবেন কিনা, পোস্টগ্রেসকুল ইউজ করবেন কিনা, ওগুলো একটু মানে ক্লিয়ারলি ডিফাইন করবেন আর কি ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন কনস্ট্যান্সে। আচ্ছা, তারপর আছে আপনাদের ইউজার ক্লাসেস এন্ড ক্যারেক্টারিস্টিক্স। ওকে, এখানে একটু কেয়ারফুল আপনাকে মেনশন করা লাগবে যে আপনার সিস্টেমটা এন্ড ইউজার কারা। এটা অলরেডি প্রজেক্ট প্রপোজাল আপনারা মেনশন করে আসেন, তাও আর একটু ক্লিয়ারলি এখানে ডিফাইন করে দেবেন যে এই সিস্টেমটা এরা কেন ইউজ করবে, ওদের মানে রোলটা একটু মেনশন করবেন এখানে, ঠিক আছে? আচ্ছা, তারপর আসবে ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো। এই ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো আসলে ফুললি ডিপেন্ড করবে যে আপনার স্কোপের উপর। আপনি যেটুকু স্কোপ ডিফাইন করছেন ওই স্কোপের উপর বেস করে আপনি ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো ডিফাইন করবেন। ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো কাইন্ডলি এরকম টেবিল আকারে দিবেন। ফাংশন রিকোয়ারমেন্ট আইডি থাকবে, রিকোয়ারমেন্ট নেম থাকবে, একটা ওই রিকোয়ারমেন্টের একটা ডেসক্রিপশন থাকবে। দেখেন এখানে জাস্ট ছোটখাটো কিছু দিয়ে আছে, যে জাস্ট এক্সাম্পল দিয়ে আছে, এরকম ফলো করার ট্রাই করবেন। এবং এই ফাংশনাল রিকোয়ারমেন্টটা কারা ইউজ করবে, এটা ইউজার কারা, যেখানে এই যে এখানে অনেকগুলো ইউজার ক্লাসেস মেনশন করছেন না স্যার, ওই ইউজার ক্লাসগুলো এখানে মেনশন করে দেবেন। ধরুন একটা এই ফাংশন রিকোয়ারমেন্ট হতে পারে যে 2 জন বা 3 জন ইউজার ইউজ করছে, তো 2 বা 3 জন ইউজারটাই এখানে মেনশন করবে, ইউজারগুলো মাস্ট বি মেনশন করে ফেলবেন। এরকম ফাংশন রিকোয়ারমেন্টগুলো রাইট করে মানে লিখে ফেলবেন যতগুলো আছে আর কি। লেখার পরে এখন প্রায়োরিটাইজ করবেন যে কোনগুলাকে ইমপ্লিমেন্ট করবেন, কোনগুলো পরে ইমপ্লিমেন্ট করবেন, কোনগুলো হাই কোনগুলো পরে। এটার জন্য 2টা মেথড আছে, একটা হচ্ছে মস্কো, আপনি একটু নোট নিতে পারেন যে মস্কো মেথড, এটা একটু দেখতে পারেন যে মস্কো মেথড কেমনে ইউজ করে আর কি। আরেকটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম বেস করে। ইউজ কেস ডায়াগ্রাম যখন ড্র করে ফেলবেন ওইখানে আপনি বুঝবেন যে আপনার কানেকশন পয়েন্ট কোনটার উপর ডিপেন্ডেন্ট। তো যেগুলা হাইলি ডিপেন্ডেন্ট, যেগুলো ছাড়া আসলে প্রোডাক্ট কোনোভাবে পারপাস সার্ভ করবেন, ওইগুলো আগে ইমপ্লিমেন্ট করে ফেলবেন। আগে হাইগুলো মাস্ট মাস্ট বি, আগে হাইগুলো ইমপ্লিমেন্ট করে ফেলবেন, তারপর মিডিয়ামে মুভ করবেন, দেন লোতে মুভ করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। নন ফাংশনাল রিকোয়ারমেন্ট আপনি 3টা ক্যাটাগরি রাখছেন, এখানে 3টা ক্যাটাগরিকে ফোকাস করলে হবে। একটা হচ্ছে পারফরমেন্স, সিকিউরিটি এন্ড ইউজিবিলিটি। আচ্ছা, পারফরমেন্সের ক্ষেত্রে আপনি যদি আপনার কোডটা ক্লিন থাকে এবং আপনার ডাটাবেসের কোয়েরিগুলো যে স্ট্রাকচার ওইতে লিখেন, মানে ভালো মতো মানে পারফরমেন্স অপটিমাইজ ওইতে ডাটাবেস কোয়েরিগুলো লিখেন, এবং আপনি ফ্রন্ট এন্ডে যদি প্রপারলি ডাটা হ্যান্ডেল করতে পারেন, আপনার পারফরমেন্স মাস্ট বি বুস্ট করবে। তো আমি এই 3টা জিনিস একটু দেখবো যে পারফরমেন্সের জন্য আপনি কি কি ইনিশিয়েটিভ নিয়েছেন, ডাটাবেসের কোয়েরিগুলো ক্লিন ভালো মতো লিখছেন কিনা, অপটিমাইজ ওয়েতে লিখছেন কিনা, আপনার কোডটা ক্লিন কিনা, রিফ্যাক্টর ওয়েতে আছে কিনা, এবং ফ্রন্ট এন্ডে আপনি ডাটাটা প্রপারলি হ্যান্ডেল করছেন কিনা, এই জিনিসগুলো। সিকিউরিটি এটা আসলে আপনার প্রোডাক্ট টু প্রোডাক্ট মানে প্রজেক্ট টু প্রজেক্ট ভেরি করবে। আপনারা যে প্রজেক্টে কাজ করতেছেন আপনারা নিজের একটা ওয়ারেন্টি করে বের করবেন যে আমার প্রজেক্টে কি কি সিকিউরিটি থ্রেটস আছে। এন্ড আপনারা ওই যে এখানে মেনশন করবেন ফাংশনাল রিকোয়ারমেন্টে যে আপনি যে সিকিউরিটি থ্রেটগুলো মনে করছেন যে আমার প্রজেক্টে এই সিকিউরিটি রিকোয়ারমেন্টগুলো আছে, তো এগুলোর জন্য আপনি কি কি ইনিশিয়েটিভ নেবেন, কোন কোন রিকোয়ারমেন্টগুলো আপনি মনে করছেন যে সিকিউরিটির জন্য ফান্ডামেন্টাল, ওগুলো আপনি এখানে মেনশন করবেন। তারপর আসতেছে আপনি ইউজিবিলিটি। আচ্ছা, মানে বাইরের দেশের ক্ষেত্রে মানে ইউজিবিলিটি আসলে মানে খুবই ম্যান্ডেটরি হিসেবে ধরুন। ইউজিবিলিটি বলতে হচ্ছে ইউজার টেস্টিংটা আর কি, মানে ইউজার ইন্টারফেস টেস্টিংটা। ওরা বিভিন্ন ধরনের ইউআই টেস্টিং করে, এবি টেস্টিং করে। এবি টেস্টিং বলতে কি বোঝায়? এবি টেস্টিং বলতে বোঝায় যে মানে যে কোনো একটা ওয়েবসাইটে মাল্টিপল ভার্সন ডিপ্লয় করা। যেমন ধরেন এখানে একটা শেয়ার বাটন আছে, ঠিক আছে? এই শেয়ার বাটনটা এখানে আছে, তো এই শেয়ার বাটনটা এখানে রেখে ওরা একটা ভার্সন ডিপ্লয় করছে। এই শেয়ার বাটনটা ওরা চাইলে এখানে রেখে একটা ভার্সন ডিপ্লয় করছে। এই শেয়ার বাটনটা এখানে রেখে একটা ভার্সন ডিপ্লয় করছে। তো এবি টেস্টিং এর ক্ষেত্রে কি হয়, র্যান্ডমলি এক এক ইউজারের কাছে এক এক ভার্সন চাই। তো ওরা ওই যে মনিটর করে, ওদের হচ্ছে গুগল অ্যানালিটিক্স আছে, অ্যানালিটিক্স দেখে যে এখানে থাকলে ইউজার কত ফ্রিকোয়েন্ট এটা খুঁজে পাচ্ছে, এখানে থাকলে কত ফ্রিকোয়েন্ট খুঁজে পাচ্ছে, বা এখানে থাকলে কত ক্লিক করতেছে, এখানে থাকলে কত ক্লিক হচ্ছে আর কি। তো এরকম টেস্টিং গুলো করে দেখে যে যেটা বেশি পারফেক্ট ওরা ওটাকে ফান্ডামেন্টাল, ওটাকে ম্যান্ডেটরি ধরে নেয় আর কি। তো এরকম ইউআই টেস্টিং করে রেসপন্সিভনেস দেখা। তো আমি ইউজিবিলিটি ক্ষেত্রে আপনাদের কি দেখবো,
আপনাদের রেসপন্সিভনেস দেখবো, তারপর হচ্ছে আপনি ইউআইটা কতটা ক্লিন, কতটা কালার গ্রেডিয়েন্ট মেনটেন করছেন, তারপর মানে ইউআইটা কত দেখতে সুন্দর, সুন্দর বলতে তত বেশি কালারাইজ করতে বেশি এরকম না, বাট ইন্ডাস্ট্রি একটা কথা আছে, ইউআই আসলে আপনাকে বলে দিব যে আপনার কি করা লাগবে। আমি এই ইউআইতে আসলে আমি বুঝতে পারবো যে আমি কি করতে হবে এখানে, কারণ আমি এখানে ওয়ার্ডের কাজ বা ওয়ার্ড রিলেটেড কাজগুলো এখানে করতেছি। তো আমার তো অন্য জিনিস এখানে থাকার দরকার নেই, অন্য কোনো কিছু আমার মানে আননেসেসারি কোনো জিনিস এখানে থাকার দরকার নেই। আমি এখানে দেখে বুঝতেছি আমি এখানে এগুলোতে আমি টেক্সট এডিট করবো, এগুলোতে আমি ফরম্যাটিং করবো, বুলেট পয়েন্ট এড করবো, এই টাইপের জিনিসপত্রগুলো। তো এখানে আমার যে একটা আউটলাইন আছে, নেভিগেশন করতে পারতেছি, তো আমার কাছে জিনিসগুলো ক্লিন, তো এরকম একটু রাখার ট্রাই করবেন আর কি। তারপর আপনি এখানে ৩টা ডায়াগ্রাম রাখা লাগবে, একটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম রাখা লাগবে। এটা ইউজ কেস ডায়াগ্রামের মধ্যে হয়তো এটা একটু প্রপারলি একটু বিল করবেন, এটার পর আপনার ভালো একটা মার্কিং থাকবে ইউজ কেস ডায়াগ্রামের উপর। দেন ওই ইউজ কেস ডায়াগ্রামে দেখা যাবে যে স্যার আপনাদের মানে মাল্টিপল অ্যাকশন পয়েন্ট থাকবে, ১০টা ১৫টা অ্যাকশন পয়েন্ট থাকতে পারে। এখানের মধ্যে ২টা ৩টা বা এটলিস্ট ৫টা আপনার একটু ডেসক্রিপশন এখানে এড করবেন, এটলিস্ট ৫টা ইউজ কেস ডেসক্রিপশন এখানে এড করবেন। তারপর স্যার আপনাদের থাকবে যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, যে ডেসক্রিপশনগুলো আপনারা এখানে লিখবেন, ওই ডেসক্রিপশনগুলো যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এখানে ড্র করবেন। তারপর আপনার থাকবে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম আর কি। তো এটা একটু এটা একটু কমপ্লেক্স, এটা আপনারা বসে বিল্ড করতে গেলে একদিনেও নাও পারতে পারেন। আগে এটা করার আগে মাস্ট বি আপনাদের প্রোডাক্ট নিয়ে ফুল আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে আপনার মাইন্ডে। যদি ফুল আন্ডারস্ট্যান্ডিং থাকে দেন আর&ডি করবেন, জিপিটি কি আর&ডি করতে, যেমনি কিনা আর&ডি করতে পারেন, ফুল প্রজেক্টের আইডিয়া নিয়ে ওকে দেন ওকে আস্ক করেন যে কিরকম স্ট্রাকচার হতে পারে, মাল্টিপল কোয়েশ্চেন করেন ওকে, একটা আইডিয়া ও একটা ফুল স্ট্রাকচার করে আপনাকে দিল, দেখেন যে ওখানে কোনো ধরনের ভেগনেস আছে কিনা, ওটা ওর কাছ থেকে আবার ভ্যালিডেট করে নেন, ওকে আবার প্রম দেন যে না আমার মনে হচ্ছে এটা আরেকটু স্ট্রাকচার করা যায়, একটু নর্মালাইজ করা যায়, ওকে আবার আস্ক করেন, ওকে আপনাকে নর্মালাইজ করে দিবে। দেন ওই মানে এরকম প্রপারলি আর&ডি করে আপনি একটা ফুল ইয়ারডি রেডি করবেন। ইয়ারডি ড্র, এগুলো ড্রর জন্য অনেকগুলো টুল আছে, লুসিড চার্ট আছে, ড্রইও আছে, ইড্রোম্যাক্স আছে, আপনারা যে কোনো টুল ইউজ করতে পারেন। জাস্ট ইয়ারডি বা ডাটাবেস স্কিমাটা জাস্ট আমি এখানে দেখাইলেই হবে। ইয়ারডিও রাখতে পারেন, ডাটাবেস স্কিমা রাখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট কোঅর্ডিনেটর যে থাকে আর কি, 1 to 1 1 to many এগুলো যাতে থাকে আর কি। তারপর আপনার একটা রেসপন্সিবিলিটি মেট্রিক সেট করবেন, এখানের মধ্যে ধরেন মানে কোন মেম্বার কি ধরনের কাজ করতেছে ওই রেসপন্সিবিলিটি যাতে আমি এখান থেকে ম্যাপ করতে পারি আর কি। একটা রেসপন্সিবিলিটিতে মাল্টিপল টিম মেম্বার থাকতে পারে, ইটস ওকে, কোনো সমস্যা নেই। আপনি আগে ফার্স্টে রেসপন্সিবিলিটি লিখবেন, লেখার পরে এটা আপনার মতো টেবিল দিতে পারেন, কোনো সমস্যা নেই, এই ফর্ম ফলো করতে বিষয় এরকম না। আপনার একটা রেসপন্সিবিলিটি দিবেন, প্রাইমারি রেসপন্সিবিলিটি মেনশন করলেন, আগে ডিফাইন করুন আপনার ফুল প্রজেক্টে কতগুলো রেসপন্সিবিলিটি আছে, ওই রেসপন্সিবিলিটি সবগুলো টাস্ক আকারে লিখেন, মডিউল আকারে লিখেন, ইটস ওকে, কোনো সমস্যা নেই। লেখার পরে জাস্ট ওটার পাশে একটা কলাম দিয়ে কোন টিম মেম্বার কোন রেসপন্সিবিলিটি কাজ করতেছে সেটা এখানে মেনশন করেন। এটা হয়তো যে তিনজন একটা রেসপন্সিবিলিটি কাজ করেন, কোনো সমস্যা মেনশন করেন, বাট একটু স্পেসিফিক করে দিবেন যে কে কোনটাতে কাজ করতেছে, যাতে করে আমার ইভালুয়েট করতে ইজি হয় জিনিসগুলো। আমি দেখি আপনাদের আমি একটা দেখাই। এটা হচ্ছে আমাদের আমি যে ইউনিভার্সিটি পড়াশোনা করছি ইউনিভার্সিটি একটা এসআরএস ছিল, হাউস রেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য। এটা অনেক আগের, 2019-এর ছিল, দেখুন অনেক আগের। তো আমাদেরটা যদিও আমাদের ফুল ইসেপ একটা কোর্স ছিল, আপনাদের একটা কোর্স আছে আমি জানি যে এসআরএস এর জন্য একটা কোর্স এসএস বানানো লাগে, তো আমরা জাস্ট এরকম করে ফলো করতাম আর কি। এসআরএসটা একটা এগুলো কন্টেন্ট থাকতো, তারপর ইকোবেস স্টেটমেন্ট থাকতো, পারপাস থাকতো, স্কোপ থাকতো, তারপর ইউজার ক্লাসেসগুলো আমরা লিখতাম। দেন চাইলে ওই যে এটা যদি ইমপ্লিমেন্ট করা হয় না, জাস্ট এসআরএসটা বানানো লাগছে আমাদের। তারপর রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনটা এখানে মেনশন করা লাগে যে ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো দেখেন, ফাংশনাল রিকোয়ারমেন্ট টাইটেল দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, কারা কারা ইউজ করবে, একটা প্রায়োরিটি কি, সবগুলো মেনশন করে এখানে। তারপর নন ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো এখানে লেখা আছে, দেখেন যে কোন কোন নন ফাংশনগুলো আমরা ইনশিওর করতে চাচ্ছি। তারপর দেখেন একটা রিকোয়ারমেন্ট এলিসাইটেশন টেকনিক আছে, যে কিভাবে আমরা রিকোয়ারমেন্টগুলো গ্যাদার করছি, ইন্টারভিউ করা লাগছে, আমাদের কোয়েশ্চেনারি করা লাগছে, এক্সিস্টিং সিস্টেম অ্যানালাইসিস করছি, এই জিনিসগুলো এখানে লেখা হয়েছে। তারপর একটা ইউজ কেস ডায়াগ্রাম আপনারা এখানে ড্র করবেন, এখানে এরকম ইউজ কেস ডায়াগ্রামগুলো দেখেন অনেকগুলো অ্যাকশন পয়েন্ট আছে এখানে। তারপর ইউজ কেস ডায়াগ্রামগুলোর জন্য প্রত্যেকটা জন্য আলাদা করে আমরা আসলে ইউজ কেস ডেসক্রিপশনগুলো লেখা হয়েছে আর কি এখানে। এত বড় মানে ফাইল আপনাকে বানাইতে হবে না, যে এটলিস্ট 5টা ডেসক্রিপশন রাখলেই না। অনেকগুলো অ্যাকশন পয়েন্ট ছিল, জন্য অনেকগুলো ডেসক্রিপশন। তারপর দেখেন প্রত্যেকটা ডেসক্রিপশনের জন্য আলাদা করে অ্যাক্টিভিটি ডায়াগ্রামগুলো ড্র করা আছে এখানে। তারপর একটা রিকোয়ারমেন্ট টেস্টিবিলিটি ম্যাট্রিক্স আছে। রিকোয়ারমেন্ট টেস্টিবিলিটি ম্যাট্রিক্স কখন মেনটেন করে, যখন আপনার ফুল প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে, আপনার টেস্টিং প্রয়োজন। তো টেস্টিংটা কমপ্লিট করার জন্য আপনাকে হচ্ছে প্রত্যেকটা রিকোয়ারমেন্টের জন্য টেস্ট কেসগুলো রেফারেন্স করে দেওয়া আছে। এই রিকোয়ারমেন্টের জন্য টেস্ট কেস লাগবে, এই রিকোয়ারমেন্টের জন্য টেস্ট কেস লাগবে। দেন
ইউআই2 হয় এখানে, যে ইউজার অ্যাকসেপ্টেন্স টেন্স এগুলো ইউআই2 শো হয় আর কি, এগুলো মেনশন করবো আর কিছু না। এত বড়টা ফুল ফলো করার দরকার নেই, আপনাদের এখানে যে আউটলাইনটা আমি এখানে দিয়ে রাখছি এই আউটলাইন ফলো করলেই এনাফ, পারে না, আর আপনাদের বাকি বেশি কিছু লাগবে না আর কি আপনাদের। হ্যাঁ, আপনাদের এসআরএস নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করতে হবে, কোনো সমস্যা নেই। কারো কোনো কনফিউশন আছে? হ্যালো, আপনারা কি দুপুরে ঘুমাচ্ছেন নাকি ক্লাস করতেছেন? আমার তো মনে হচ্ছে না। আছেন? স্যার, কারো কোনো কোশ্চেন নেই এসআরএস নেই? আমি কি তাহলে র্যান্ডমলি ডাকবো একজন একজন? ভাই ক্লাস চলতেছে। ওকে, আই থিঙ্ক আপনারা সবাই বুঝছেন, আমি এটা নিয়ে আর ইয়া করতেছি না। আপাতত এখন যেটা ফান্ডামেন্টাল হচ্ছে আপনাদের F1 এ, একটু দেখি F1 তো মানে মোটামুটি কমপ্লিট। F1 এ আপনারা কয়জন টিম করবেন? আচ্ছা, F1 এর এমন কি আছে যে এখন টিম পাই নাই বা টিম নিয়ে প্রবলেম আছে? জি জি স্যার, আমি হ্যাঁ, আপনার নাম বলেন। আপনি কি অন্তরা। মানে আপনি কি আগের ক্লাস, আচ্ছা আপনি আমাকে মেসেজ দিয়েছেন, আপনি কি আগের ক্লাসগুলো আমার জি, করেন নাই? আগের আমার ওভারল্যাপ আছে তো আপনার ক্লাসে, তো এই জন্য লাস্টের ক্লাসটা মিস হয়েছে। আপনি কি আগের ক্লাসগুলো করছেন আমার? আগের সবগুলো করি না, আগের মাত্র 2টা করছি। কোন দিন ক্লাস করছেন আপনি আবার? কোন দিন? গিটহাবের ক্লাসটা করছি। আমি তো তখনই ভেবে আপনাদেরকে বলে দিচ্ছি যে টিম করার জন্য আর কি, বাট তখন আপনি টিম করেন নাই কেন? তখন আমি সিআর কে বলছিলাম ওই দিনই যে আমাকে অ্যাড করতে, তো ও হয়তো বা ভুলে গেছে, তো আমাকে হচ্ছে রিসেন্ট গ্রুপে অ্যাড করছে। তো তারপরে আমি এটা দেখলাম যে এখানে কোনো গ্রুপটা অ্যাভেলেবেল নাই। ঠিক আছে, দেখেন এখানে আপনাদের টোটাল 25 থাকার কথা, এখানে মেবি এখনো 3 জন এমন আছে যারা এখন গ্রুপ পায় না। হ্যাঁ হ্যাঁ, কাইন্ডলি আপনি একটু তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে দেখেন যে তারা টিম করতে চাইতেছে কিনা, তারা টিম করবে কিনা কি, কারণ আপনাদের টিম ওয়ার্ক একটা মার্কস আছে, যদি আপনি ইন্ডিভিজুয়াল করেন তাহলে আপনি টিম ওয়ার্কসের মার্কসটা পাবেন না। এই জন্য আমি বলতেছি আপনি কাইন্ডলি ওদের সাথে একটু কন্ট্যাক্ট করেন, দেখেন ওরা টিম ফর্ম করতে চাচ্ছে কিনা, ওদের সাথে ওরা আমার সাথে যোগাযোগ করে নাই, আপনি একমাত্র যোগাযোগ করছেন, যদি ওরা যদি টিম করতে না চায় হ্যাঁ তাহলে এই আপনি জন্যই আমি করেন। কাউকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, যদি সিআর তানবীর, আপনি কি বাকি 2জনকে চিনেন যারা আসলে এখনো মানে ক্লাস আমার করেই নেই? আই থিঙ্ক ওরা করেই নেই ক্লাস আমার। আচ্ছা, একটু দেখেন ওকে একটু, ওনাকে একটু হেল্প করেন, ও কমিউনিকেট করে দেখবো যে ওরা প্রজেক্ট করতে মানে ওরা টিম করবে কিনা। অলরেডি আপনারা লেট সাবমিট করতেছেন, এটার জন্য তো একটা পেনাল্টি আপনারা খাবেন। পাশাপাশি আপনি দেখেন ওদের সাথে কথা বলে দেখেন যে ওরা টিম করতে চাচ্ছে কিনা, প্রজেক্ট সাবমিট করতে চাচ্ছেন, কারণ আজকে লাস্ট ডেট। আপনি আজকের মধ্যে ওনার সাথে কমিউনিকেট করে দেখেন যে মানে আপনি কি আইডিয়া নিছেন আপনি একলা যে প্রজেক্ট করতে যাচ্ছেন ম্যাম? হ্যাঁ, আমি হচ্ছে তানভীরের সাথে কথা বলছি, আর আপনার ওই যে বিএলসি এর ওগুলো আমি দেখছি। তো দেখি আজকে যদি ওদেরকে বাকি 2জনকে পাই তাহলে তো হবে, না হলে দেখি। ওকে, তাহলে উইথিন টুমরোর মধ্যে আপনি দেন প্রজেক্ট প্রপোজালটা। বিএলসি তে সাবমিট করার আগে কাইন্ডলি আমার থেকে আগে ভ্যালিডেট করে নিবেন যে আপনারা কোন প্রজেক্ট করতে যাচ্ছেন আর কি। তো আপনি আমাকে ওকে আজকে যদি 6টার আগে পারেন 6টার আগে জানাবেন, যদি পসিবল হয় তাহলে কালকে সকালে আমাকে নক দিয়ে রাখবেন যে আপনি যে আচ্ছা, আইডিয়া ঠিক করতে আছে। যাচ্ছেন আর কি, ওটা আমাকে ইনফর্ম করবেন, কারণ আপনি অলরেডি লেট করে ফেলছেন অনেক। ওকে ওকে, আচ্ছা F2 তে, আচ্ছা F2 তে, আচ্ছা এখানে 3টা আছে, একজন আচ্ছা আব্দুল্লাহ আল সাইফ, তো মাহিনা, এরা কি আছে? স্যার আপনারা আছেন? ইয়েস স্যার। আপনাদের জি স্যার, আছি। কি সমস্যা হয়েছে আপনাদের? আপনাদের এখানে আমি কি লিখলাম যে আপনাদের আইডিয়া এখানে ক্লিয়ার ছিল না, তারপরে এখানে মানে প্রপারলি আপনার আইডিয়া মেনশন করেন না কেন? আমি আপনাদেরকে 2বার বা 3বার করে আপনাদেরকে ডেডলাইন দেওয়া হয়েছে যে আপনারা জাস্ট প্রজেক্টটা আপাতত এখানে লিখেন, প্রজেক্ট আপনি কি প্রজেক্ট করতে যাচ্ছেন ডিটেলস লিখেন। এবং আমি এখানে কমেন্ট করার পরও আমি আবার গ্রুপে ইনফর্ম করে দিচ্ছি যে আমি এখানে কমেন্ট করছি, কাইন্ডলি ওটার উপর আপনারা মানে যার যেরকম রিকোয়ার্ড অ্যাকশন নেওয়া দেয় ওই অ্যাকশন নেন, বাট আপনাদের কেউই নেন নাই। আপনারা কি সরি স্যার, আমি project- আজকেই করে দিচ্ছি স্যার, আজকেই করে দিচ্ছি। আজকে তো টাইম আপনার নাই, আপনার এটা তো আপনার গত উইকে চলে গেছে, আজকে করলে তো হবে না। বাকি প্রত্যেকটা সেকশনের মোটামুটি গ্রুপ করা হয়ে গেছে, এবং ওদের সাথে ওরা আইডিয়া ওদের কাছে ক্লিয়ার। আপনার এরকম লেট করলে তো আপনার প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন না। সরি স্যার।
ঠিক আছে, আপনি কাইন্ডলি এখানে কিছু লেখার প্রয়োজন নেই। আপনারা কোনটা করতে চাচ্ছেন দেখে আমাকে বলেন, আপনারা কোন কোন আইডিয়া করতে চাচ্ছেন। একটা হচ্ছে ফেক নিউজ ডিটেকশন ইউজিং এমএল এআই বেসড অ্যাডমিশন সিস্টেম, এটা কি আপনি কি চাইতেছেন দেখি আপনাকে এক্সপ্লেইন করুন। আপনার টিম মেম্বার তিনজন আছেন না? জি স্যার। আপনারা কি স্টাডি করছেন নোট আইডিয়া নিয়ে কোনটা করবেন? স্যার আমরা ফেক নিউজ ডিটেকশন নিয়ে করতে যাচ্ছিলাম। এটা কি আপনি থিসিসের আইডিয়া এখানে সাবমিট করতেছেন? না স্যার, থিসিস আমার আলাদা স্যার। তাহলে এটা মানে কি করতে যাচ্ছেন এখানে, মানে এমএল দিয়ে আপনি ফেক নিউজ কি ডিটেক্ট মানে করবেন? এটা তো ML এমএল বলে দিয়ে- এখানে মানে আমার আইডিয়া, আমার কথা হচ্ছে এখানে প্রজেক্টের কনসেপ্টটা কোন জায়গায়, মানে আপনি যেখানে আপনি একটা সিস্টেম বিল্ড করতে হবে, আপনি কি বিল্ড করবেন, ইউজার আপনি এটা কেমনে ইউজ করবেন? এজ এ ইউজার আমি কি কি ইউজ করবো? আপনি যেমন একটা প্রোডাক্ট ডেলিভারিতে আপনি আমাকে কি ডেলিভারি দিবেন, আমি কেমনে ইউজ করবো আপনার সিস্টেমটা? স্যার এই সার্ভে করে এটা না? আপনাদের কাছে আইডিয়া ক্লিয়ার না, কাইন্ডলি আপনারা আবার স্টাডি করবেন, স্টাডি করে কালকে আমাকে জানাবেন যে আপনারা কোন প্রজেক্ট করতেছেন। দুইটা আইডিয়া দিবেন আমাকে। জি স্যার। আপনার অলরেডি লেট, এবং মাথায় রাখতে হবে যে আপনি জাস্ট কোনো ট্যামের মডেল ট্রেন করলে হবে না, এটা ইউজার ফ্রেন্ডলি করতে হবে, ইউজার ইউজ করতে পারে এরকম করতে হবে। যেমন আপনি বলছেন ফেক নিউজ ডিটেকশন, আপনি তখন একটা ডাটা সেট আপনার মডেল ট্রেন করাবেন, বাট আমি তো এটা ইউজ করতে পারবো না, আমি কি ইউজ করবো? সাপোজ আমার মনে হলো যে প্রথম আলো কোনো একটা নিউজ এটা ফেক, এটা আমি কেমনে বুঝবো? এটা আমাকে একটা সিস্টেম দিতে হবে যেটাতে আমি দিয়ে বুঝতে হবে যে এই নিউজটা আসলে ফেক, আমাকে বুঝাইতে হবে। তো এরকম আপনাকে ইন্টারেক্টিভ করতে হবে। আচ্ছা, এখানে মেবি আপনারা টোটাল কতজন আছেন? 24 জন, মেবি একজন মিসিং স্টিল। নেট চলেছে? সরি, আমার মনে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমার কথা কি এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনাদের F2 তে এমন কি আছেন যে এখনো প্রজেক্ট পান নাই? আপনাদের F2 তে এমন কেউ আছেন যে এখনো প্রজেক্ট পান নাই? সবাই প্রজেক্ট পেয়েছেন, বাট এখানে দেখছি এখানে কতজন আছে? স্যার প্রজেক্ট তো পাইছি স্যার, কিন্তু কথা হচ্ছে এই যে আমার সাথে স্যার টিমে আরেকজন দিয়ে রাখছিলেন মশিউর রহমান স্যার, ওরে তো আমি পাইতেছি না স্যার। আচ্ছা, ও মেবি গ্রুপেও নাই, F2 গ্রুপেও নাই। না, ওকে দেখাচ্ছে যে F2 গ্রুপে আছে ও। এবং ওর নাম হচ্ছে ট্রু কলার মশিউর খান দেখাচ্ছে, আমাকে কালকে নক দিছে, আমি সিআর এর সাথে কমিউনিকেট করতে বলছিলাম। স্যার স্যার আছি আমি। আছেন তো? আপনি এই শীটটা দেখেন নাই যে আপনাকে একটা গ্রুপ এড করা হয়েছে? আপনি আমাকে মেসেজ জি দিয়েছেন, স্যার, আপনি কোন জি স্যার দেখছি স্যার। দেখলে আপনি তো আমাকে গতকালকে নক দেন যে আপনি কোনো গ্রুপ পান নাই। তারপরে হ্যাঁ পরে ঢুকে দেখি যে স্যার গ্রুপে আছি। কাইন্ডলি আপনি সাব্বির অলরেডি কাজ করতেছে, ও সিঙ্গেল ছিল, টিম তাও ওর কাজ কম, যেহেতু টিম ওয়ার্ক একটা মার্কস আছে এজন্য আমি আপনাকে ওর সাথে অ্যালাইন করছি। জি আপনি স্যার। সাব্বিরের সাথে বসবেন সুন্দর মতো, বসে রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা করতে যাচ্ছে আমি অ্যাপ্রুভ করছি যদিও, বাট আমি স্টিল ক্লিয়ার না আপনারা কি প্রজেক্ট করতেছেন এখানে। জি স্যার। আজকের মধ্যে সুন্দর মতো আপনারা দুজন বসে আর&ডি করে প্রপার প্রজেক্ট প্রপোজাল রিপোর্ট জমা দিবেন। ওকে স্যার। কারণ এখানে ধরেন আপনি কেউ এমন চিন্তা করেন না যে মানে আমার টিমমেট সব কাজ করবে আমি করবো না, আমি না, কাজ করবো, বিষয়টা এরকম হবে না। আপনাদের ক্লাস চলতেছে স্যার? চলতেছে আপনার ক্লাস নেই? কোথায় গেছিল? ডেস্কে? আমার সকালে ছিল ইউয়ানের সাথে। ঠিক আছে, বিয়ে নিব না, ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা, আপনাদের F2 এর মধ্যে আমি টাইম আমার কাছে খুবই কম, নাইলে আমি প্রত্যেকটা টিমের সাথেই বসতাম। আপনাদের F2 এর মধ্যে কারো কোনো আইডিয়া নেই, কারো কোনো কনফিউশন থাকলে আমাকে আস্ক করতে পারেন যে কোনো কিছু বুঝতেছেন না বা আপনাদের কাছে আপনাদের স্কোপই ক্লিয়ার না। আচ্ছা, তাসনিম আক্তার আছে? ডালিয়া, তারপর সাদিয়া। জি স্যার। ওকে ম্যাম, আপনাদের জি। আইডিয়া, আপনাদের প্রজেক্টের একটু জ্ঞানটা বলেন আমাকে, যে আপনার প্রজেক্টটা যেটা করবেন এটার প্রবলেম স্টেটমেন্ট বলেন। আচ্ছা, কি প্রবলেম এমন ফেস করছেন আপনারা যেটার জন্য আপনারা ওয়েব বেসড ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বানাতে চাইতেছেন? যে কোনো একজন বললেই হবে। হ্যালো, স্যার আমি একটু আমার গ্রুপ মেম্বারদেরকে রিকোয়েস্ট করবো বলার জন্য, কারণ স্যার আমি একটু বাহিরে তো এই ঘন্টায়। ওকে ডালিয়া বলেন, জাস্ট স্টেটমেন্টটা বলেন যে কি প্রবলেম, মানে কি কিসের জন্য অ্যাকচুয়ালি আমরা এরকম একটা সিস্টেম বানাতে চাইতেছেন। স্যার মেইনলি আমরা প্রবলেমটা ফেস করতেছি যে যেরকম আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে যখন যাই হসপিটালে, তখন ম্যানুয়ালি কাজ করতে গেলে এই অ্যাপয়েন্টমেন্ট যে নিব ডক্টর অ্যাভেলেবেল আছে কি নাই এগুলা বুঝতে আমাদের, আর অ্যাপয়েন্টমেন্ট পাইতেও আমাদের ঝামেলা হয়ে থাকে। এক্ষেত্রে যদি আমরা ওয়েবসাইটে যদি দেখি যে তো অ্যাপয়েন্টমেন্ট মানে ডক্টর গুলো অ্যাভেলেবিলিটি আছে কিনা, ওই হিসেবে আমরা সেটা অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবো। বেসিক্যালি এরকমই। দেখেন, ওদের এখানে কিন্তু রিকোয়েস্ট এন্ড অ্যাপয়েন্টমেন্টের অবস্থা আছে, দেখছেন? এখানে ক্লিক করলে কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্টে যেতে পারতেছি ডিরেক্টলি। আমি সব ইনফরমেশন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছি। তো আমার কোশ্চেন হচ্ছে এখানে আপনাদের নোবেলিটি কি আছে, যে প্রত্যেকটা হসপিটালে ওদের এরকম করে আলাদা ওয়েবসাইট বানায় রাখছেন, এখান থেকে চাইলে আপনি ডিরেক্ট কল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, পাশাপাশি ডিরেক্টলি আপনি এখানে অনলাইনে রিকোয়েস্ট পাঠাতে পারতেছেন। আপনার ডিরেক্ট কল দিয়ে যদি করতে যায় অনেক টাইমে কিন্তু অনেক পেশেন্টই কিন্তু একসাথে মানে ফোন দিতে থাকে, ওই ক্ষেত্রে কিন্তু আমরা কলে রেসপন্সিবিলিটি যেটা সেটা রেসপন্সটা পাই না আর কি। আচ্ছা, কিন্তু এটা অনলাইন এটা ওকে বুঝলাম, আমি প্রবলেম বুঝলাম যে একসাথে অনেকে কল দেয়, আমি যেন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছি। এটা সলিউশন আপনি কিভাবে করতেছেন তাহলে? স্যার এটার সলিউশন বলতে আমরা হচ্ছে অনলাইনের মাধ্যমে যে দিতে পারলে এটা বেশি ইজি হয়, সেটা ওইখানে প্রসেস এটা হয়ে যায়। এখন আপনাদের সিস্টেমটা কারা ইউজ করবে? এটা কি মানে পেশেন্ট, ধরেন আমি পেশেন্ট ইউজ না, করি, আমরা পেশেন্টের কাজ করবো শুধু স্যার। করলেন পেশেন্ট, এখন আমার দরকার যে এভার কেয়ারের এই স্পেশালিস্টের আমার অ্যাপয়েন্টমেন্ট দরকার, সেক্ষেত্রে আপনার এটি সিস্টেম অটোমেটিক্যালি ওইখান থেকে অ্যাপ্রুভাল হয়ে যাবে যে এই কই থেকে হবে, কই থেকে অ্যাপ্রুভাল হবে? ধরেন আমি এভার কেয়ারের কোন একটা স্পেশালিস্ট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছি, এখন আপনার সাথে কি, আপনার সিস্টেমের সাথে কি এভার কেয়ারের স্পেশালিস্ট বা এভার কেয়ারের অ্যাডমিনের সাথে কানেকশন থাকবে? হ্যাঁ স্যার, অ্যাডমিনের সাথে তো কানেক্ট থাকতেই হবে। মানে এভার কেয়ারের কোন একটা স্পেশালিস্ট অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে আমি আপনার সিস্টেমের থ্রুতে নিতে পারতেছি, এটাই? জি স্যার। কিন্তু ধরেন এভার কেয়ারের তো নিজস্ব এরকম অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট ফর্ম আছে, ওরা কেন আপনার সিস্টেম ইউজ করবে? জেনারিক কোশ্চেন না, মানে ধরেন আমার তো এরকম রিকোয়েস্ট ফর্ম আছেই, তো আমি আমার ওয়েবসাইট থেকে আমি রিকোয়েস্ট নিতে পারতেছি, সেক্ষেত্রে আমি কেন ইউজ করবো আপনারটা? মানে আপনাদের মানে কি এমন ইউনিকনেস বা নোবেলিটি আছে যেটার জন্য আমি ইউজ করবো? আপনারা এখনো প্রপারলি স্টাডি করেননি, আপনার পুরো মানে জাস্ট একটা সিম্পল একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চিন্তা করতেছেন। আমি তো বলেই দিয়েছিলাম ফার্স্টে যে সিম্পল মানে অ্যাপয়েন্টমেন্ট জাস্ট সিম্পল ম্যানেজমেন্ট সিস্টেম হলে আপনারা ওই অ্যাভারেজ মার্কসই পাবেন। কাইন্ডলি প্রপারলি আর&ডি করেন, প্রপারলি একটু দেখেন যে কারেন্ট যে রিকোয়েস্ট ফর্মগুলো আছে, কারেন্ট যে ওয়েবসাইটগুলো আছে, ট্যাবার কি হতে পারে,
স্কোয়ার হইতে পারে, ইউনাইটেড হইতে পারে, সবগুলো ওদের অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে কি হামলে কি প্রবলেম আছে, ওদের সাথে কথা বলেন, ফোনে কথা বলেন, বা পেশেন্টদের সাথে কথা বলেন, যেখানে ওরা কি অ্যাকচুয়ালি কি ম্যানুয়াল কোন প্রবলেমগুলো ফেস করতেছে, যেগুলো আপনার সিস্টেমের থ্রুতে ওই জিনিসগুলো মিটিগেট করা যাবে, ওগুলো আপনি অ্যাড্রেস করতে পারতেছেন। সিম্পল অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম মানে কোনো লাভ নেই, কারণ এটা আপনার কেউ ইউজ করবে না, নাথিং কেউ ইউজ করবেন, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে প্রত্যেকটা হসপিটালে আলাদা আলাদা করে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আছে। তো ওটা আপনার বলে আপনি জাস্ট একটা জিনিস বানিয়ে রাখলেন, বাট এটা কেউ ইউজ করবেন না। তো আপনি কথা বলে আপনার রিকোয়ারমেন্ট গুলো ক্লিয়ার করেন এবং প্রপারলি এটা এসআরএস এ মেনশন করবেন। ওকে স্যার। ওকে, তো এই টিম যেটা আছে আপনারা কাইন্ডলি এখানে প্রজেক্ট প্রপোজাল রিপোর্টে মাস্ট বি টিম নেম মেনশন করবেন আর কি, টিম নেমটা প্রপারলি মেনশন করবেন। F1 এর কোন টিমের কোনো কনফিউশন আছে? স্যার সিয়াম বলতেছিলাম। হ্যাঁ সিয়াম বলেন স্যার। আপনি স্যার ওই আমার প্রজেক্টটা নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম যে স্যার আমার প্রজেক্টটা একটু বেশি লেন্দি হয়ে যায় কিনা, বা কোনো কিছু রিমুভ করলে, কোনো একটা ফিচার রিমুভ করলে আমার জন্য ভালো হয় কিনা একটু স্যার যদি বলতেন। যেমন স্যার আমার প্রজেক্টটা ছিল স্যার যে এসডিসি দিয়ে স্যার এনিমেলের জন্য আর কি, মূলত এখানে আমাদের যেটা থাকবে এনিমেল মডিউল থাকবে, যেটার মধ্যে আপনি অ্যাড এনিমেল থাকতে পারেন। 3টা ক্যাটাগরি নিছি, এটা হচ্ছে গরু, ছাগল আর একটা মুরগি। তো এটার মধ্যে স্যার আমরা ফিডিং এর যে বিষয়টা থাকে, যে গ্রামের মানুষরা কখন ভ্যাকসিনেশনের বিষয়টা, বা একটা খামারি করতে গেলে তার খামারির কতটুকু ফিড দরকার, বা কোন ফিডটা তার পশু পাখির জন্য ভালো হইতে পারে, এটা একটা থাকবে। ভ্যাকসিনেশনের একটা ইয়া থাকবে, কখন কোন ভ্যাকসিনটা তাদের দিতে হইতে পারে, এগুলো স্যার। আর হচ্ছে গিয়া তারা ওই খামারিরা, আমি যতটুকু বুঝছিলাম বিষয়টা হচ্ছে আপনি একটা মাইক্রো বিজনেস মেইনটেইন করার জন্য একটা ওয়ে ক্রিয়েট করেছেন, যে কোনো একটা রুরাল এরিয়ার কোনো ফার্মার যদি ফার্মারদের আসলে কি কি থাকে, যে হেন থাকে, কাউ থাকে, কুট থাকে, ছোট একটা বিজনেস হোক, জাস্ট এনিমেলস এর ছোট একটা বিজনেস মেইনটেইন করতে যাচ্ছে, ওই ছোট বিজনেসটা মেইনটেইন করার জন্য ওর কোনো একটা ম্যানুয়ালি সবকিছু করা লাগতেছে। ও কখন ভ্যাকসিন দিছে, গত মাসে সাপোজ কোনো একটা ডেটের ভ্যাকসিন দিছে, ও জানে না যে নেক্সট মান্থে কখন ভ্যাকসিন দিতে হবে, কারণ ওর কাছে হিস্টোরিক্যাল ডাটা থাকে না, ওর কাছে নোট করার মতো এরকম ওরা ওয়েল এডুকেটেড না। তো আপনার সিস্টেমটা মোটামুটি বাংলাই হইতে হবে, এবং এটা যাতে এমন ভাবে বানাইতে হবে যাতে করে আইকন টাইকন গুলো এরকম করে ইউজ করবেন যাতে করে মানে ফার্মার দেখে বুঝে আর কি আপনি খুবই কোর প্রবলেম নিয়ে কাজ করতেছেন। এটা আসলে অ্যাপ্রিশিয়েটেবল জিনিসপত্র, মানে ছোট একটা প্রবলেম বাট এটার ইম্প্যাক্ট অনেক বড় হবে যদি আপনি এটা ভালো মতো মেনটেন করতে পারেন। যারা মাইক্রো বিজনেস করে, মাইক্রো বিজনেস বলতে আমি ফার্মারের যে প্রবলেমগুলো আছে খুব মাইক্রো, মানে নেক্সট প্রত্যেকটা ফার্মার বা প্রত্যেকটা ছোট ছোট যারা এলটিক হাউস ওয়াইফও আছে ওরাও চাইলে এই জিনিসটা ইউজ করতে পারবে আর কি। ওদের ভ্যাকসিনেশন বলেন, ওদের ফিডিং বলেন, ওদের বাজেট বলেন, ওদের কস্ট বলেন, সবকিছু যাতে ম্যানেজ করতে পারে আর কি। তো এখানে আসলে মানে আই থিঙ্ক মানে কমপ্লেক্সিটি তেমন নাই, তো ফিচার যেগুলো মেনশন করছে সেগুলো সবগুলো চাইলে রাখতে পারেন, কিন্তু একটু স্কোপটা একটু আপনি মানে কনসিডার করবেন। বিষয়টা এরকম যে আপনি একজন মাইক্রো বিজনেসম্যান, তো আপনি ফার্মারদের সাথে বা কোনো একজন ক্লায়েন্টের সাথে কথা বলে দেখেন যে ওনাদের কোন ফান্ডামেন্টাল জিনিসগুলো ম্যান্ডেটরি। তো ওরা যে ফান্ডামেন্টাল জিনিসগুলো বলবে, যেমন একটা হচ্ছে ভ্যাকসিনেশন হিস্টোরিক্যাল ট্রেকিং করা, বাজেট ম্যানেজমেন্ট করা, এগুলো বেশি ইম্পর্টেন্ট, ফিডিং এর কস্ট ম্যানেজমেন্ট করা, 3টা ফান্ডামেন্টাল জিনিস, এই 3টা ফান্ডামেন্টাল মাস্ট বি যাতে আপনার সিস্টেম থাকে আর কি। এর পরবর্তীতে ধরেন আপনি মানে ডিজিজ প্রেডিকশন পাশাপাশি আরো বড় বড় ফিচার যেগুলো দরকার আরো মানে ইন্টারেক্টিভ কিছু করতে পারেন, ওটা আপনি ইনক্লুড করতে পারেন আর কি। বাট আপাতত ম্যান্ডেটরি যে জিনিসটা যেটাতে ওর বিজনেসটাও রান করতে পারবে, যে পারপাস মানে যে এটলিস্ট এই একটু ফিচার হলে বিজনেস রান করতে পারবে, ওই জিনিসগুলো আপনি রাখেন যেগুলো ওকে ম্যানুয়ালি মেনটেন করা কঠিন। যেমন গত মাসে আমার এই পুরো বিজনেস জন্য কত খরচ হয়েছে, এর মাসে এর আগের মাসে কত খরচ হয়েছে, এগুলো যদি মেনটেন দেখতে পারে তাহলে যত ভালো। কারণ আপনি পরবর্তীতে এই হিস্টোরিক্যাল ডাটার উপর বেস করে আপনি প্রেডিকশন করতে পারবেন যে এর পরের মাসে আপনার টোটাল কত কষ্ট হবে, বা এক বছর আপনার টোটাল কত কষ্ট হবে, একটা বাজেট করতে পারবেন আর কি। ওগুলো পরের ফিচার, এগুলো আপনার ফোকাস করার দরকার নেই, বাট ওর বিজনেসটা ম্যানুয়ালি বিজনেস রান করতে যে হেডেক গুলো ওরা ফেস করে ওইগুলো আপনি অটোমেট করতে পারেন কিনা দেখেন, ওই ফিচার আপনি ম্যান্ডেটরি এখানে রাখেন ওটুকু স্কোপের মধ্যে আর কি। জি স্যার, মানে আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে স্যার 3টা এনিমেলের যদি প্রোফাইল লাগে স্যার, অনেক বড় একটা ডেটাবেজের মতো আমার হয়, ওইটা মেইনটেইন করতে যদি ইস্যু হয় স্যার, আমার এটা নিয়ে স্যার অনেক এগুলো স্কেল করতে পারবেন আপনারা, ওটা কোনো বড় ডিল না, মানে আপনি ডাটাবেস স্কেল করতে পারবেন, মানে
ডাটাবেস নিয়ে কোনো প্যারা হওয়ার দরকার নেই। ডাটাবেস আলহামদুলিল্লাহ ইউজার বাড়লে হয়তো আপনার ডাটাবেস একটু বড় হবে, সমস্যা নেই, বাট ইউজার তো বাড়বেই। আপনার যখন আপনি ইম্প্যাক্ট ক্রিয়েট করবেন ডেফিনেটলি আপনার ইউজার বাড়বে, ওটা নিয়ে তো প্যারা হবে না। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, আপনাদের F2 এর মধ্যে আর কারো কোনো আইডিয়া নেই, কোনো কোশ্চেন আছে? F1 এরও করতে পারেন যদি কারো কোনো প্রবলেম থাকে আর কি। আর হচ্ছে F2 এর ক্ষেত্রে, F2 এর আমি ক্লাস খুবই কম পাইছি। তো F2 কে আমি বলবো যে আপনারা কাইন্ডলি একটু সিআর সাথে কমিউনিকেট করবেন। আপনারা দেখেন যে বুধবার বা মঙ্গলবার আপনারা ক্লাস করতে পারেন কিনা, আপনাদের আইডিয়াগুলো নিয়ে আর কি। তো আপনারা নিজেরা কথা বলে দেখেন, যদি আপনারা ক্লাস করতে চান আমি মঙ্গলবার বুধবার আপনাদের ক্লাস নেব, কোনো সমস্যা নেই। এটা ডে হইতে পারে, নাইট হইতে পারে, কোনো সমস্যা নেই। আপনারা নিজেরা একটা কোড ক্রিয়েট করেন বা আপনারা নিজেরা ডিসকাস করেন যে F2 ক্ষেত্রে বলতে থাকি সবাইকে, আপনারা নিজেরা আগে কথা বলেন, কথা বলে দেখেন যে কার কোনো প্রবলেম আছে কিনা, বা আপনাদের এসআরএস বুঝতেছেন না বা প্রজেক্ট ক্লিয়ার না, 1-to-1 প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্টে গো থ্রু করা দরকার, তাহলে আমি প্রত্যেকটা টিমের সাথে বসে বসে আলাদা করে গো থ্রু করবো, কোনো সমস্যা নেই। তো মঙ্গলবার বুধবার 2টা দিন আছে, দেখেন আপনারা কোন দিন বসতে চান আর কি। এমনকি চাইলে ভোটের দিনও বসতে পারেন, কোনো সমস্যা নেই, বৃহস্পতিবার বসতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু আপনাদের ক্লাস খুবই কম হয়েছে আর কি। একটা কাজ করেন আপনারা সবাই, আপনারা আপনাদের আইডি গুলো এখানে লিখেন, উইথ সেকশনের নামটা মেনশন করেন, সেকশন দেন আইডিটা। তারপর তানভীর আপনি F1 এর গুলা, হ্যাঁ ইয়েস প্লিজ বলুন। আসসালামু আলাইকুম স্যার। শিওর স্যার আপনাকে মেল করছিলাম আমি স্যার, ওই যে এর আগে যে আমাদের ক্লাস ছিল স্যার, ওই যে প্রজেক্ট নিয়ে কথা বলছিলেন, ওখানে আমি ছিলাম না স্যার, ওই যে আমাদের কনফারেন্সের জন্য ওখানে গেছিলাম। সো স্যার আমার টিম মেম্বার একজন ছিল, উনি প্রজেক্টও ডিসক্রাইব করছে মোটামুটি, কিন্তু স্যার আপনি কোন প্রজেক্টে ছিলেন, F1 না F2? স্যার F1 6 নাম্বার টিম আমাদের। 6 নাম্বার টিম, এক মিনিট। আচ্ছা, ওইদিন কিন্তু জাস্ট একজন ছিল আর কি, আপনাদের আইডিয়া স্টিল